মাস পেরিয়ে বছর ঘুরছে। টোটিনি অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে দ্বিতীয় বর্ষে পড়ছে। রূপান্তর সিম বাদ যায়নি মিনহাসও। সে এমবিবিএস দ্বিতীয় বর্ষে। মার্চ মাস রমজান শুরু হবে। চারিদিকে রমজানের পবিত্রতা ছড়িয়ে পড়েছে। প্রত্যেক মুসলমান অপেক্ষা করছেন রমজানের জন্য। তার মধ্যে একদিন টোটিনিদের বাড়ি থেকে বের হলো দুটো কালো টয়টো কার। বাড়ির একটা মানুষও বাদ যায়নি। গাড়ি দুটো এসে থামলো এয়ারপোর্টের সামনে। জাঁকজমকপূর্ণ পোশাক সবার। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে বহু পরিচিত একটি মুখের। ঘন্টা পেরোতেই সেই মুখ দেখতে পেল সবাই। টোটিনি হাতের ফুল নিয়ে দৌড়ে গেল। মুহূর্তেই শূন্যে ভাসল তার পা। ব্যক্তিত্বটাকে সর্বশক্তি দিয়ে বুকের সাথে মিশিয়ে নিয়েছে, আশেপাশে খেয়াল না করে। পুরো মুখশ্রীতে ঠোঁট বুলিয়ে নিয়েছে তৃষ্ণার্ত পথিকের মতো। রাজ ও তুরফান একে অপরের দিকে তাকিয়ে কুটিল হাসল, বলল, এবার আগের মতো ওদের জ্বালাতে পারবো ভাই। রুদ্র ভাই টোটিনিকে ইজ এক কামিং হাতে ব্রো। জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে ব্যাগপত্র ভর্তি চাকা ঘুরিয়ে সে এগিয়ে এলো সামনে। রোবানাহার ছেলেকে জড়িয়ে ধরে কপালে আদর দিলেন, মাথায় হাত বুলিয়ে আওড়ালেন। আমার দুদু, বাবা আমার। রুদ্র বাবাকে জড়িয়ে ধরল। তাহসিন ইরফানের চোখে জল এসে গেল। চোখের পানি মুছিয়ে ছেলেকে আগলে নিলেন বুকে, বললেন, বড় হও বাবা, তোমার এই সাফল্য বড় হও বাবা, তোমার এই সাফল্যে আমরা গর্বিত। বাবাকে ছাড়িয়ে যাবে এবার, তাই তো? রুদ্র মাথা নাড়িয়ে বলল, তুমি বাবা, তোমাকে ছাড়তে পারবো না, কিন্তু নিজের মতো অবশ্যই ভালো কিছু করে দেখাবো। রুদ্র ঐশানীকে সালাম দিল। ঐশানী মুখে হাত বুলিয়ে দিলেন। তাহির ইফতাব বুকে জড়িয়ে নিলেন। আরে আমার জামাই রাজা যে, বড় হো বাবা। রুদ্র হাসল। রাজু তুরফানের কান টেনে বুকে জড়িয়ে নিল। দুটো বড় হয়েছে এখন। পাবলিক ভার্সিটিতে অনার্সে পড়ছে। রুদ্রদের বাড়িটি আজ আত্মীয় স্বজনে ভরপুর। শিশির ও তার বোন চশমা ঠিক করতে করতে টোটিনি ও রুদ্রকে পর্যবেক্ষণ করছে। এতদিনের গুজব যে সত্যি তা তারা টের পাচ্ছে। এই দুটো তলে তলে বিয়ে করে বাসরও যে সেরে ফেলেছে তাতে তাদের কোনো সন্দেহ নেই। শিশির গম্ভীর হলো। আমি ভেবেছিলাম একটু চান্স নিব, কিন্তু রুদ্র ব্রো তো আমার থেকেও এগিয়ে বোন। শিশিরের বোন চশমা ঠিক করে বলল, তোর গার্লফ্রেন্ডের কি হলো? সে থাকতে টোটিনি কেন? শিশির মন খারাপ করে নিরীহ স্বরে বলল, কোনো ইয়াং মেয়ের বিয়ে হলে আমার দুঃখ হয় বোন। ওরা কেন আমাকে রেখে বিয়ে করবে? রীতিমতো বুকে ব্যথা করছে দেখ। শিশিরের ন্যাকামতে তার বোন পাত্তা দিল না। বেচারি মনে মনে রুদ্রকে একটু একটু পছন্দ করত, কিন্তু তা প্রকাশ করলে এখন তার ভাই তাকে বাসসহ বাসার উপহার দেবে। রাতে বিরাট আয়োজন হলো। ছাদে আড্ডা হলো অনেকক্ষণ। তারপর এলো ঘুমানোর পালা। রুদ্র যেন এটারই অপেক্ষা করছিল। সবার অগোচরে টোটিনিকে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিল। বহুদিনের তৃষ্ণা নিবারণের চেষ্টায় মত হলো দুজন। রাত 2টোর দিকে যখন টোটিনি রুদ্রের উন্মুক্ত বুকে লেপ্টে ঘুমোচ্ছে, রুদ্র তখন একদৃষ্টিতে তাকিয়ে তার সর্বনাশিনীকে দেখছে। মাঝে মধ্যে ঠোঁট বুলিয়ে দিচ্ছে পুরো মুখশ্রীতে। এই দেখার শেষ হবে না কখনো। রুদ্রের মন ভরে না, তার শুধু দেখে যেতেই ইচ্ছে করে। এই মেয়েটা একসময় তাকে অনেক জ্বালিয়েছে, পুড়িয়েছে দিনরাত নিজের অজান্তে। রুদ্র কত শত রাত বুকে ব্যথায় ঘুমোতে পারেনি। তার মন শুধু এই একটি মেয়েকেই কাছে চাইত। তারপর বহু বহু প্রতীক্ষার পর সে মেয়েটিকে আচমকা নিজের সাথে জুড়ে নিল। ভালোবাসার চাদরে মুড়িয়ে নিজের করে নিল সেদিনই। এই যে তাকে রুদ্র এত ভালোবাসে, তাতে কি রমণীর ভাবান্তর হয়? সে তো দিনরাত এক প্রহর ভালোবাসার কথা বলে 11 প্রহরই ঝগড়া করতে ব্যস্ত, কিন্তু তাতে রুদ্রের মন্দ লাগে না। টোটিনির ঝগড়াতেও সে ভালোবাসা খুঁজে পায়। এই যে আজ সে এলো, মেয়েটা সারাক্ষণে তার আশেপাশে বসেছিল, যেন রুদ্র তাকে শর্ত দিয়েছে আমার কাছ থেকে একদম সরবে না। কিন্তু রুদ্র কিছুই বলেনি, নিজেও সুযোগ খুঁজেছে ভালোবাসার। ভালোবাসাটা হঠাৎ করেই হয়ে যায়। কার কখন কবে কার সাথে ভালোবাসি হবে কেউ বলতে পারে না। রুদ্র বলতে পারেনি কবে কিভাবে ভালোবেসেছে, সে নিজেও জানে না। সে শুধু জানে সে ভালোবাসে। এই ভালোবাসা যুগ যুগ ধরে চলুক। রুদ্র শুধু এই এক রমণীকেই ভালোবেসে যেতে চায় যুগের পর যুগ। ভিডিও কলে কন্ট্যাক্ট রূপান্তর ও মিনহাজ। মিনহাজ বইপত্র গুছিয়ে বিছানায় শুয়ে পড়ল। গভীর চোখে রূপান্তরের দিকে তাকিয়ে বলল, ঘুমাবে না? রূপান্তর মন খারাপ করে বলল, রুদ্র ভাই আজ দেশে এসেছেন। তুই জানিস টোটিনি আমাকে সেই যে সকালে এটা জানিয়ে উদা হয়েছে, তার আর কোনো খবর নেই। একবার ফোন পর্যন্ত করলো না। মিনহাজ হেসে বলল, আজকের দিনটা
ওর একজনের সাথেই কাটানো উচিত। সেজন্যই তো তোকে কোনো রকম ফোন কল করছে না। যদি যদি তোরও এমন দিন আসবে, যেদিন তোরও এমন দিন আসবে, সেদিন তুইও সেই মানুষটা ছাড়া আর কারো কথা ভাববি না, বুঝেছিস? তুই সব জানতা নাকি? মিনহাস হাসলো। সব জানতা কি না জানি না, তবে আমি যা বলছি রিয়েলিটি বলছি। রূপান্তর গাল ফুলালো। মিনহাস মুস্কি হাসলো। আয় তোর গলা টেনে দেই। চুপ কর বেয়াদব। আমি বেয়াদব? বেয়াদবের কি করেছি তোর সাথে? রূপান্তর অবাক হয়ে বলল, করিসনি? মনে কর শয়তান, কি করেছি? তুই আমাকে চুমু খাসনি? কবে, কখন? ওরে হারামি, তোদের বাড়িতে যেই কাহিনী করলি আবার ভালো সাজস, খবিস কোথাকার। মিনহাস হাসলো। ওটা তো আমি করিনি, তোর বর করেছে। তুই কে তাহলে? আমি তো তোর বন্ধু, তাই না? রূপান্তরের মাথা ঘুরে গেল। তাহলে আমার বরটা কে? যে তোকে সেদিন চুমু খেয়েছিল সে। রূপান্তর রেগে গেল। মজা নিবি না শয়তান, মাথা ঘুরাচ্ছে। আচ্ছা, নিলাম না। মিনহাস ও রূপান্তরের খুনসুটি চলতে থাকলো। রাত এভাবেই চলবে তাদের। ভোর 7টায় টটিনির ঘুম ভেঙে গেল। রুদ্র তখন গভীর ঘুমে। টটিনিকে শক্ত করে আগলে রেখে ঘুমোচ্ছে সে। টটিনি উঠতে গিয়ে পারল না। রুদ্রের শক্ত বাঁধনে আটকা পড়ল। রুদ্রের কপালের চুলগুলোতে হাত বুলিয়ে সে একদৃষ্টিতে তাকিয়ে রইল। কতদিন পর মানুষটা তার পাশে, কতদিন পর তাকে আবারও উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করেছে। টটিনি নিজেকে সর্বসুখী মনে হচ্ছে তার কোনো দুঃখ নেই, কোনো মন খারাপ নেই। প্রিয় মানুষকে পেয়ে গেলে মন খারাপ নাই হয়ে যায়। মন খারাপের একমাত্র ঔষধ প্রিয় মানুষ। টটিনি হাত বাড়িয়ে মোবাইল হাতে নিল। রূপান্তরকে একটি মেসেজ পাঠিয়ে পুনরায় চোখ বন্ধ করে নিল। ঘুম ধরা দিল আবারও। রাজ ও তুরফানের মস্তিষ্কে শয়তানি কিলবিল করছে। দুজন হাতে ফটকা নিয়ে ঘুরছে। উদ্দেশ্য যে কোনো সময় রুদ্রের দরজার সামনে ফাটিয়ে দেয়া। বাড়ির সবার অগোচরে কাজটা করতে হবে, না হলে বাঁশ খেতে হবে। রুদ্র নিজে সেই বাঁশ উপহার দিতে দ্বিধা করবে না। বহু বছর পর দুজন সুযোগ পেল। রুদ্রের দরজার সামনে ফাটিয়ে দিল বাজি। ঠাস করে শব্দ হলো। ঐশানী রান্নাঘর থেকে দৌড়ে বের হলেন। কি হলো বলে হৈ হৈ পড়ে গেল। রুদ্র নিচ থেকে কাপড় তুলে পরে নিল। টটিনিকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে বলে নিজে দরজা খুলে বের হলো। দরজার সামনে ফটকা দেখে তার বুঝতে বাকি নেই কাজটা কাদের, কিন্তু বাড়ির কারো সামনে তা সে প্রকাশ করল না। বলল, আমিই করেছি এটা। ঐশানী চলে গেলেন। রুদ্র ঘর ছেড়ে বের হলো। দুটো পাজিকে আজ সে দেখে নেবে। রমজান শেষে ঈদ আবারও করা নাড়ছে দরজায়। সেই 2 বছর আগে ঈদ পালন করেছে একসাথে তারা। আবারও এখন থেকে একসাথে পালন করতে পারবে বলে টটিনির খুশির অন্ত নেই। ঈদের শপিংয়ের সাথে সাথে বিয়ের শপিংও কমপ্লিট। ঈদ পরপরই তাদের আনুষ্ঠানিক বিয়ে। আজ চাঁদরাত, ছাদে গোল হয়ে বসেছে সবাই। রুদ্র টটিনির হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে সযত্নে। বিয়ে ও ঈদ একসাথে কাটাবে কাছের সব আত্মীয় ইতিমধ্যেই বাড়িতে উপস্থিত। ছাদে পা ফেলার জায়গাও অবশিষ্ট নেই। মেহেদি আর্টিস্টরা মেহেদি পরাতে ব্যস্ত। টটিনি সবার প্রথমে রুদ্রের হাত থেকে মেহেদি পরে নিচ্ছে। রুদ্র সুন্দর করে নিজের নাম আর্ট করে দিয়েছে। টটিনি চাঁদের মতো হাসলো। রুদ্র মুস্কি হেসে বলল, আমার চাঁদকে আকাশের চাঁদের মতো সুন্দর লাগছে। টটিনি লজ্জা পেল। আঁকোছে রুদ্রের কাঁধে মাথা রাখলো। রুদ্র কপালে ঠোঁট বুলিয়ে নিল সবার আড়ালে। টটিনির মেহেদি পরা হাত নিজের হাতের উপর রাখলো। কিছু মনে পড়তেই পকেট হাতড়ে বের করলো কিছু। টটিনি তাকিয়ে দেখলো বেলি ফুলের মালা, কিছুটা শুকনো। রুদ্র হেসে বলল, বিকেলে কিনেছিলাম, পকেটেই রয়ে গেছে এতক্ষণ। টটিনির এলোমেলো চুলের এলোমেলো খোপা দিয়ে রুদ্র সযত্নে মালা পরিয়ে দিল। টটিনির মাথা পুনরায় নিজের কাঁধে ফেলে হাতের উপর হাত রেখে দুজন দুজনের দিকে তাকিয়ে রইল অপলক। ছাদে সবাই মেহেদি পড়তে ব্যস্ত। তাদের দিকে বিশেষ কেউ খেয়াল করছে না, আর করলেও কিছু হবে না। সবাই তাদের কাজিন মহল, বড় কেউ নেই। টটিনির মায়ের দূর সম্পর্কের এক বোন রয়েছে, তিনিও উপস্থিত আছেন এই বাড়িতে। সেই মহিলার এক ছেলে ও এক মেয়ে, বয়সে টটিনির থেকে 3 বছরের বড়। মেয়েটির নাম ইরাবতী আফনান। টটিনির কানে ইদানিং খবর আসে মেয়েটি কোনো এক হিন্দু ধর্মের ছেলের সাথে সম্পর্কে রয়েছে। সেই ছেলেটি ইরাবতীর ভাই ইয়াস আফনানের ভার্সিটির বন্ধু ছিল। বর্তমানে ভালো পর্যায়ের চাকরি করছে। এই যে এখনও ইরাবতীকে ছাদের এক কোণে মুঠোফোন কানে ধরে ফিসফিস করতে দেখা
দেখা যাচ্ছে। অপর পাশের ব্যক্তিটি তার ভাইয়ের বন্ধু মাহেন্দ্র চক্রবর্তী ছাড়া কেউ নয়। টটিনি 100% নিশ্চিত এ বিষয়ে। রুদ্র টটিনিকে ভাবনা থেকে বের করলো, বলল। কি এত ভাবছো? টটিনি ঠোঁট উল্টে বলল। ভালোবাসার কি ধর্ম প্রাধান্য পায় রুদ্র ভাই? রুদ্র জিভ দ্বারা ঠোঁটে ভিজিয়ে নিল। একদমই না। ধরো তুমি রাস্তায় একটা পথ শিশুকে ভালোবেসে খাবার দিলে, সেটা দিতে কখনোই ধর্ম দেখতে হবে না। আমি এই ভালোবাসার কথা বলিনি গো। রুদ্র ভ্রু কুঁচকে বলল। তাহলে? আম্মুর দূর সম্পর্কে বোন আছে না, তার এক ছেলে ও এক মেয়ে, ইয়াশ আর ইরাবতী। ইরাবতী আপু ইয়াশ ভাইয়ের ভার্সিটি জীবনের বন্ধু মাহেন্দ্র চক্রবর্তীকে ভালোবাসে। তাদের মধ্যে না সম্পর্কও আছে, আপনি জানেন না? রুদ্র লম্বা শ্বাস ছাড়ল। কানে তো অবশ্যই এসেছে, তবে সবাই তা মনে মনেই রেখেছে। যাদের মেয়ে তাদেরই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি, আমাদের না। তবে এই বিষয়ে ধর্ম অবশ্যই প্রাধান্য পাবে ঐশী। সেটা যদি হয় আমাদের ইসলাম, তো সবার আগে তাকেই রাখতে হবে। তবে হ্যাঁ, আমাদের ধর্মের অনেক মানুষই ভিন্ন ধর্মের মানুষকে বিয়ে করে থাকেন, যেটা যার যার নিজস্ব ব্যাপার। সে কিভাবে সেটা হ্যান্ডেল করে বিয়ে করবে সেটাও তার ব্যাপার। তবে এসবে কিন্তু অনেক সাফার করতে হয়। পরিবার একসময় মেনে নিলেও সমাজ ছাড় দেয় না। তবে কি ইরাবতী আর মাহেন্দ্রের ভবিষ্যতে বিচ্ছেদ রয়েছে? রুদ্র হাসল। সেটা তো তুমি আগে থেকে বলতে পারবো না। ভাগ্য কখন কাকে কোন দিক দিয়ে নিয়ে যাবে কেউ জানে না। তবে সব সম্পর্কে যেমন বিচ্ছেদ হয়, তেমনি পূর্ণতাও পায়। যেমন তোমার আমার নামহীন মন সম্পর্ক পূর্ণতা পেল, বুঝেছো? টটিনি মাথা নাড়াল। তখনই তাদের দেখে ইরাবতীকে এগিয়ে আসতে দেখা গেল। সে এসে রুদ্রের পাশে বসেছে। টটিনি ও রুদ্রের দিকে তাকিয়ে বলল। ম্যাচ ফর ইচ আদার ব্রো, তোমাদের দুজনকে দারুণ মানিয়েছে। রুদ্র হাসল। থ্যাংক ইউ ডিয়ার। টটিনি ইরাবতীর দিকে অপলক তাকিয়ে রইল। ইরাবতী টটিনির হাতের দিকে তাকিয়ে বলল। তুমি তালতে নাম লিখে বসে আছো, এসো আমি তোমায় মেহেদি পরিয়ে দিই। রুদ্র উঠে দাঁড়ালো। তোমরা মেহেদি দাও, আমি নিচ থেকে ঘুরে আসছি। রুদ্র চলে যেতেই ইরাবতী টটিনির হাতে মেহেদি পরিয়ে দিতে লাগলো। টটিনি তখনও ইরাবতীর দিকে অপলক তাকিয়ে আছে। ইরাবতী সেটা খেয়াল করে বলল। কি দেখছো এভাবে? তুমি কিভাবে সমাজ পরিবারের বিরুদ্ধে গিয়ে অন্য ধর্মে কাউকে ভালোবাসলে আপু? টটিনি মুখ ফসকে বলে ফেলল। ইরাবতীর হাত থেমে গেল। টটিনি থমথমে গলায় বলল। আম সরি আপু, আমি এটা বলতে চাইনি। ইরাবতী চমৎকার করে হাসল। নিজের মুঠোফোন ঘেটে বের করলো সুদর্শন এক দেবতার মতো পুরুষের ছবি। টটিনির দিকে স্ক্রিন ধরে বলল। দেখো তো কেমন। টটিনির বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। এত সুন্দর কোনো পুরুষ হয়? এই ছেলেটি কি মায়াবতা বলা উচিত নাকি রূপবতা? এবার টটিনি বুঝতে পারল কেন ইরাবতী সবার বিরুদ্ধে গিয়ে এই এক ছেলেই ভালোবেসে চলেছে। এমন ছেলেকে কোনো মেয়েই রিজেক্ট করবে যদি ছেলেটা নিজ থেকেই প্রপোজ করে। টটিনি শুনেছে মাহেন্দ্র নিজ থেকেই ইরাবতীকে প্রপোজ করেছিল। সব মেয়ের রাতের ঘুম হারাম করে দেয়া পুরুষের মধ্যে ইরাবতী নিজেকে আটকে গিয়েছিল। সেজন্য হয়তো প্রপোজাল রিজেক্ট করতে পারেনি। সুযোগ হাতছাড়া না করে কাজে লাগিয়ে ফেলল। ইরাবতী স্ক্রিন অফ করে বলল। কেমন দেখলে? আমার সাথে মানাবে তো? টটিনি ইরাবতীর মুখশ্রীতে চোখ ভুলিয়ে বলল। কেন যেন মনে হচ্ছে এই মায়াবতা ছেলেটিকে শুধুমাত্র তোমার সাথেই মানাবে ইরাবতী আপু। টটিনির হ্যাঁ সূচক উত্তরে ইরাবতী চমৎকার করে হাসল। তুমি নিশ্চয়ই ধর্ম নিয়ে ভাবছো। আমি কখনোই আমার ধর্ম ত্যাগ করব না, সেও করবে না। কিন্তু আমরা কেউ কাউকে ছাড়তে পারবো না। তোটেনি নিজ নিজ ধর্ম নিজ নিজভাবে পালন করব, কিন্তু ভালোবাসা হবে দুজনার। আমাদের মতো পৃথিবীতে আরও অনেক আছে, বিশেষ করে ভিনদেশি, যেখানে ধর্মবর্ণ দেখে বিয়ে ভালোবাসা হয় না। তাদের যাদের ভালো লাগে তাদের সাথেই লিভ ইন করে চলে যায়। আমরা সেরকম কিছুই যাব না কখনো। বিয়ে তো করবো অবশ্যই, তবে কখন কোথায় জানি না। আমাদের বিয়ে সমাজ মানবে না জানি, কিন্তু পরিবারের মানবে কি না বুঝতে পারছি না। ইতিমধ্যে ভাইয়ের সাথে মাহেন্দ্রের বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা নিজেদের ছাড়তে পারবো না, সেজন্য টিকে আছি। ইরাবতী ফের মেহেদি দিতে শুরু করলো। টটিনি প্রশ্ন করলো। ধরো তোমাদের বিচ্ছেদ হলো, তখন কি করবে? ইরাবতী চমৎকার করে হাসল। তার আমার বিচ্ছেদ হবে না তোটিনি। আমি জানি সে আমার জন্য জন্ম নিয়েছে।
টটিনি আশ্চর্য হয়ে তাকিয়ে এক পাগল প্রেমিকাকে দেখল। কিরকম আত্মবিশ্বাস মেয়েটার! সমাজ পরিবার সবার বিরুদ্ধে গিয়ে একটা ছেলেকে ভালোবেসে চলেছে। তোমাদের রিলেশনে কত বছর হলো? আমাদের কোনো নামের সম্পর্ক নেই তটিনী, আমরা প্রেম করছি না। টটিনি অবাক হলো। তবে ইরাবতী তার সেই চমৎকার হাসি হাসল। আমরা এক অনুভূতিতে তলিয়ে গেছি তটিনী, সেখানে সব সময়ে অপ্রেমের খেলা চলে। তাকে আমি কখনো ভালোবাসি বলিনি, সে কখনো আমায় ভালোবাসি বলেনি, শুধু বলেছিল হাত ধরবে। এটাই তার সেই বিখ্যাত প্রপোজ। তারপর কখনো ভালোবাসি কথা হয়নি। আমাদের সম্পর্কটা না ভীষণ অন্যরকম দুটিনি। তার সাথে আমার মাসেও দেখা হয় না অনেক সময়। আমরা কখনোই সময় ঠিক করে দেখা করিনি। তবে আমাদের দেখা হয়ে যায়, যেমনটা হয়ে গেছে অপ্রেমে। তোমরা কোনো রিলেশনে নেই? সবাই ভাবে আমরা রিলেশনে, কিন্তু আসলে আমরা কোনো রিলেশনে নেই। আমাদের মনের কথা একে অপরের বলা হয়নি। আমরা নিজে বুঝিনি এক নামহীন সম্পর্কে জড়িয়েছি, যেখানে কেউ কাউকে কোনো দায়বদ্ধতা দেখায় না, তবুও যেন কত দায় থেকে যায়। টটিনি আশ্চর্য রকম এক অপ্রেমের কথা শুনে কথা বলার ভাষা খুঁজে পেল না। এভাবেও ভালোবাসা যায়? চারিদিকে জমজমাট আয়োজন। রুদ্র ও টটিনির বিয়ে। আজ ঈদের একদিন পরই বিয়ের আয়োজন হলো। গতকাল বিশাল আয়োজন করে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। ইতিমধ্যে টটিনি ও রুদ্রের সামনাসামনি কাজে এসে বসেছেন। বিয়ে পড়ানো শুরু করলেন তিনি। প্রাপ্তি প্রণয়কে পরিণয়ের রূপান্তর করতে রুদ্র ও টটিনি আবারও আনুষ্ঠানিকভাবে বিয়ে করে নিল। রুদ্র পরেছে সাদার মধ্যে সোনালি কারুকার্যের শুভ্র পাঞ্জাবি, টটিনি লাল খয়েরি ভারী শাড়ি ও মাথায় লাল চকচকে কাজ করা দোপাট্টা, সাথে ভারী মেকআপ ও মন্দ লাগছে না। রুদ্র ও টটিনির বিয়ের পর এলো মুখ দেখা পর্ব। সবাই চারিদিক থেকে গোল হয়ে দাঁড়িয়েছে। রুদ্র টটিনির দোপাট্টা তুলে দিল সিথি সমান। হাত ভর্তি মেহেদি তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। সাথে ঠোঁটের কোণের সর্বনাশী হাসি রুদ্রের সর্বনাশ করতে যথেষ্ট। রুদ্র সবার আড়লে কানে ফিস করে বলল, সর্বনাশিনীর সর্বনাশী রূপে রুদ্র ইরফানের সর্বনাশ সর্বদার মতো প্রযোজ্য। কৃতজ্ঞতা তোমায় রুদ্রের সর্বনাশিনী হওয়ার জন্য। আংটি বদল হলো। রুদ্র নিজের ইনকামের উপার্জন দিয়ে ছোট্ট একটি ডায়মন্ডের আংটি কিনেছে, সেটাই টটিনিকে পরিয়ে দিয়েছে সে। তারপর এলো খাওয়া দাওয়ার পার্ট। সবাই খেতে বসলো। রুদ্র টটিনিকে নিজ হাতে খাইয়ে দিল। ফটোশ্যুট তো সবসময়ই করা হয়েছে। ইতিমধ্যে রুদ্র নিজেদের ছবি ম্যারিড স্ট্যাটাস দিয়ে দিয়েছে। রুদ্রের কমেন্টস বক্সে কমেন্টসের ঝড়। সে ডাটা অফ করে রেখে দিয়ে টটিনির হাত ধরে বসে রইল। রূপান্তর ও মিনহাজকে দেখা গেল, তারা ম্যাচিং ড্রেস পরেছে। টটিনির কানে কানে বলল, দোস্ত দোয়া করে দিস যাতে এবার আমার বিয়েটা হয়। শুনেছি বিবাহিত মহিলাদের দোয়া লেগে যায়। টটিনি ঠোঁট চেপে হাসল। মিনহাজ ভ্রু কুঁচকে বলল, তুই ওর কানে কানে কি বলছিস? জোরে বল, আমি শুনবো। রূপান্তর কোমরে হাত রেখে বলল, আমার পার্সোনাল কথা জোরে বলতে যাব কেন? মিনহাজ রুদ্রের পাশে বসলো। রূপান্তর বসলো টটিনির পাশে। ক্যামেরায় তাদের যুগলবন্দি হলো। গাড়ি কমিউনিটি সেন্টার থেকে রুদ্রদের বাড়ির দিকে ছুটছে। আজ থেকে টটিনি পার্মানেন্টভাবে রুদ্রের ঘরের রানী হয়ে গেল। রুদ্রের ঘরের সব কিছুতেই এখন টটিনির অধিকার। আজ থেকে আর কাউকে লুকিয়ে কাছাকাছি আসতে হবে না। আজ থেকে সবাই জানলো টটিনি ইফফাত ঐশীর বসবাস একমাত্র রুদ্র ইরফানের বুকে। আজ থেকে সবাই অবগত হলো রুদ্র ইরফানের একমাত্র ও শুধুমাত্র একজনই, আর সে তার প্রিয়তমা ঐশী। ফুলে সজ্জিত বিছানায় দোপাট্টার আড়ালে মুখ লুকিয়ে বসে আছে টটিনি। রুদ্র, রূপান্তর ও মিনহাজ সহ দরজা আটকে রাখা বাকিদের সামনে ভেতরে ঢুকলো রাত 12টার পর। টটিনির তখন ঘুম চলে এসেছে চোখে। রুদ্র ধীর পায়ে এগিয়ে এলো, দোপাট্টা তুলে মুখ তুলে চোখ ভরে দেখল। টটিনির ঘুম ঝরানো চোখের দিকে তাকিয়ে হাসল। ঘুম পেয়েছে? হুম। ঘুমিয়ে পড়তে। আজকের রাতটা তো বারবার ফিরে আসবে না, ঘুমিয়ে নষ্ট করতে চাই না। রুদ্র হাসল পুনরায়। টটিনির কপালে গাঢ় করে ঠোঁট ছুঁয়ে দিল। টটিনি বুকে ঢলে পড়ল। রুদ্র শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল। চুলের ভাঁজে ঠোঁট চেপে ধরে বসে রইল দীর্ঘক্ষণ। আমি দেখেছি পেয়ে গেলে পুরনো হয়ে যায় বলে আগের মতো ভালোবাসে না, কিন্তু
আপনি সেই ধারণা পাল্টে দিয়ে আমাকে ভালোবাসতে বাধ্য করলেন। তুমি আমার কাছে কখনোই পুরনো হবে না ঐশী। তুমি আমার কাছে সবসময় একই থাকবে। রুদ্র ইরফানের বউ হয়ে সারা জীবনই আমার বুকের মধ্যে বিচরণ করবে। তোমার জায়গা আমার বুকে সবসময়ই থেকে যাবে ঐশী। সেটা কখনোই পরিবর্তন হবে না। ভালোবাসা দেহ দেখে হয় না ঐশী, সেজন্য তুমি কখনোই পুরনো হবে না। যখন তোমার আমার শরীরের প্রয়োজন হবে না, তখন আমি তোমাকে মনের টানে কাছে টানবো। ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখা যায় হাতে হাতে রেখেও। বুঝতে পেরেছো? হুম। আর যাদের কাছে পুরনো হয়ে যায় তারা আসলে ভালোবাসেনি। প্রেম আর ভালোবাসা আলাদা জিনিস ঐশী। প্রেমে শরীর আবশ্যক, ভালোবাসায় প্রিয় মানুষের বিশ্রী মুখটাও সর্বোচ্চ সৌন্দর্যের অধিকার বহন করে। তুমি আমি যখন বৃদ্ধ হব, তখন আমাদের একজন মানুষের প্রয়োজন হবে, কথা বলার মানুষ। আমি তোমার সেই মানুষ হব, আর তুমিও আমার সেই মানুষ হবে। এটাই ভালোবাসা। টটিনি মুগ্ধ হয়ে কথাগুলো শুনল। রুদ্রের কপালে গাঢ় করে ঠোঁট ছুঁয়ে হাসল। রুদ্র ভ্রু কুঁচকে বলল, কি? টটিনি ফটাফট রুদ্রের বক্ষস্থলে অস্ত্রধার ডোবাল। রুদ্র শিহরিত হলো। টটিনি চুলের সিঁথিতে অস্ত্র ছুঁয়ে দিয়ে বলল, কাপড় চেঞ্জ করে নাও, আমরা বের হব তো। টটিনি ও রুদ্র কাপড় চেঞ্জ করল। টটিনি সাদা জামদানি শাড়ি পরেছে, রুদ্র সাদা শার্ট। সবার অগোচরে দুজন বের হয়ে গেল বাড়ি থেকে। রুদ্র তার সেই বাইকটাই টটিনিকে নিয়ে চেপে বসল, যেটাতে বসে জীবনের কত শতবার টটিনিকে নিয়ে ঘুরে বেরিয়েছে সে। রুদ্র তার সেই মন খারাপের সময় চলে আসা জায়গায় এসে বাইক থামালো। সরোবরে গোলাপি রঙের শাপলা ফুলে আজও ভরপুর। সিঁড়িতে এসে বসল দুজন। টটিনি পা পানিতে ডুবিয়ে বসল। রুদ্র ফিস ফিস করে বলল, এই জায়গায় আমরা শেষ কবে এসেছি মনে আছে? হ্যাঁ, আপনি বিদেশে যাওয়ার পূর্বের দিন। এটা না বলে বলতে পারতে, তোমার আমার প্রণয়ালিঙ্গের দিন। টটিনি রুদ্রের বাহুতে চাপড় মারল। রুদ্র শরীর দুলিয়ে হাসল। টটিনির চুলের ভাঁজে খুঁজে দিল সদ্য সরবর থেকে নেয়া শাপলা। টটিনির সৌন্দর্য বৃদ্ধি পেল রুদ্রের চোখে। টটিনির কোমর চেপে নিজের উড়ুতে বসালো। চুলের ভাঁজে নাক ডুবিয়ে বসে রইল দীর্ঘক্ষণ। চাঁদের আলো ঠিকরে পড়ছে সরোবরের পানিতে। রুদ্র বসার আগে মোবাইল সেট করতে ভোলেনি। ভিডিও থেকে স্ক্রিনশটের মাধ্যমে সুন্দর সুন্দর ছবি নিয়ে নিল। টটিনি মুখে হাত দিয়ে বলল, এত সুন্দর। সে রুদ্রের আইডিতে ঢুকে নিজের পোস্ট সহ স্টোরি দিল, ক্যাপশন দিল, একটা নির্জন সরোবরের পাড়ে শাপলা ফুলের সুবাসের মায়ায়, শুভ্রের মায়ায় জড়ানো দুজন প্রকৃতিপ্রেমী। রুদ্র হাসল। সুইজারল্যান্ডে যাবে নাকি মধুচন্দ্রিমায়? টটিনি গলা জড়িয়ে ধরল। যাওয়া যায়। রুদ্র নাকে নাক ঘষল। তার আগে বাংলাদেশের মধুচন্দ্রিমা সেরে নেই। রুদ্রের কোলে করে টটিনি শহরের নির্জন রাস্তার মধ্যে ঘুরে বেড়ালো। ফজরের আগে দুজন এসে পৌঁছালো বাড়িতে। রুদ্র কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করল, এইবার আমার প্রেম প্রেম পাচ্ছে বউ। আজ রূপান্তর ও মিনহাজের ঝগড়া হয়েছে। রূপান্তর প্রস্তাব রেখেছিল তারা পারিবারিকভাবে জানিয়ে বিয়ে করে নেবে, কিন্তু মিনহাজের এক কথা, আগে স্বাবলম্বী হই তারপর বিয়ে। কিন্তু রূপান্তর মানতে নারাজ। টটিনির বিয়ে দেখে তার মাথাতে বউ সাজার ভূত চেপেছে, সুতরাং সে হুমকি দিয়েছে, হয় তুই বিয়ে কর, নয়তো আমি অন্য কাউকে বিয়ে করে হলেও বউ সাজবো। রূপান্তরের এহেন হুমকিতে মিনহাজের মাথায় হাত। এ কোন সমস্যার মধ্যে ফেলল রূপান্তর তাকে? চিন্তায় তার মাথা ঘষে। রূপান্তরকে অনলাইনে পাওয়া যাচ্ছে না, ফোনও তুলছে না। তাকে ফেলে বউ সাজার উদ্দেশ্যে অন্য কাউকে বিয়ে করে ফেলে নিত। রূপান্তর ফোন তুলল ফজরের পর। ঘুম জড়ানো কণ্ঠে বলল, বাসরটা সেরে তোর ফোনে তুললাম। কি বলতো, তোর দুলাভাই বেশি রোমান্টিক, সেজন্য সহজে ছাড়লো না। মিনহাজের কান দিয়ে ধোয়া বের হতে লাগলো। চোখ মুখ দিয়ে যেন আগুন বের হচ্ছে, চিৎকার করলো, তোকে আমি খুন করে ফেলবো রূপ। মিনহাজের মোবাইল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে আছে মেঝেতে। রাগে মোবাইলের এই হাল করেছে সে। রূপান্তরকে সামনে পেলে না জানি কি করবে। এদিকে বেচারি রূপান্তর শাস্তা করতে ভুলভাল বলেছে। মিনহাজ সেটা সিরিয়াসলি নিয়ে যে এভাবে রিয়্যাক্ট করবে সেটা সে ভাবেনি। তার এখন নিজেরই মাথা ঘুরছে, না জানি সকাল হলে তার কপালে কি ঘটে যায়। গোধূলির বিকেল, সূর্যের আলো অল্প অল্প। সাদা রঙের পোশাকে ইরাপতিকে অপসরার থেকে কম লাগছে না। কিছু মানুষ আছে যাদের সাদা রঙের মাত্রাতিরিক্ত মানায়। ইরাবতীর চেহারার গড়ন মারাত্মক সুন্দর, বিশেষ করে তার হাসি। নামের মতোই সুন্দরী সে। এই অবেলায় টিউশনি পড়িয়ে ফুটপাত দিয়ে হেঁটে বেড়াচ্ছে ইরাবতী। সে এবার অনার্স ফাইনাল ইয়ারে। নিজের খরচ নিজেই চালাতে হয়।
পরিবারের সাথে তার সম্পর্ক তেমন ভালো নয়। হোস্টেলেই থাকা হয় সারা বছর। ঈদে বা কোনো ছুটিতে আর সবার মতো সে বাড়িতে যায় না, আর বরং জমানো টাকা দিয়ে ট্যুর দিয়ে কাটিয়ে দেয় সেই দিনগুলো। ইরাবতী বুদ্ধিমতী মেয়ে, কিন্তু একজন মানুষের বেলায় তার বুদ্ধিরা সব হাওয়া হয়ে যায়। সেই মানুষটা হলো মাহেন্দ্র, যার জন্য আজ সেই পরিবার থেকে আলাদা। বাবা বলেছেন যদি সে পরিবারের বিরুদ্ধে গিয়ে কিছু করে তো তাকে ত্যায্য করা হবে। ইরাবতী তেমন কিছু বলেনি। যেখানে সে নিজেই জানে না তার ভবিষ্যৎ কী, সেখানে বুক ফুলিয়ে কিছু বলাটা সাজে না। সবচেয়ে আশ্চর্যের বিষয়, যাকে নিয়ে এত কিছু, সে এসবের কিছুই জানে না। সে শুধু জানে ইরাবতী ও তার মধ্যে অপ্রেম নামক এক অধ্যায় তৈরি হয়ে গেছে, ব্যাস, আর কিছু না। ইরাবতী এসব অপ্রেম নিয়ে কখনোই তার পরিবারকে কিছু বলেনি, কিন্তু কিভাবে যেন একদিন সবাই জেনে গেল সব। সবার ধারণা ইরাবতী ভিন্নধর্মী কারোর সাথে সম্পর্কে রয়েছে। বাবা ভাই খোঁজ দিলেন। মা ইরাবতীকে বদ্ধ ঘরে চড়থাপ্পড় দিয়েও কোনো কথা বের করতে পারলেন না। শেষে কথায় কথায় রটে গেল ইরাবতী মাহেন্দ্রের সাথে সম্পর্কে রয়েছে। কিন্তু আদৌ কি তারা কোনো সম্পর্কে ছিল? দুজন জানে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু পুরো দুনিয়া জানে তারা গোপনে সম্পর্ক রয়েছে। হাস্যকর না? গধূলি বিকালের পর ধরণীতে ধীরে ধীরে অন্ধকার নেমে আসে। সূর্য নিভে যাচ্ছে। ঝুমঝুম করে বৃষ্টি নেমেছে আকাশ হতে। ফাঁকা রাস্তায় ইরাবতী দুহাত দুদিকে মেলে দিয়ে বৃষ্টিতে ভিজতে শুরু করলো। মুখ তার আকাশের দিকে। এক একটা বড় বড় বৃষ্টির ফোঁটা তার চোখে মুখে আছড়ে পড়ছে। বৃষ্টি বিলাসীর মাথার উপর হঠাৎ করে একটি ছাতার পদার্পণ ঘটল। ইরাবতী সম্মুখে কারো উপস্থিতি অনুভব করল। কি আশ্চর্য, সে না দেখেই চিনে ফেলল ছাতার মালিককে। ছাতার মালিক কিঞ্চিত তাড়া দেখালেন। জলদি হাঁটা শুরু করো, ভিজে গেলে তো। ইরাবতী পূর্ণ দৃষ্টিতে তাকালো। পুরুষটির চোখে মুখে ইতোমধ্যে বৃষ্টির কয়েক ফোঁটা জল পড়ে গেছে। স্নিগ্ধ পবিত্র লাগছে দেখতে। পরনের সাদা শার্ট গলিয়ে দেখা যাচ্ছে বুকের কিছু অংশ। ইরাবতীর চোখ সেখানে আটকে গেল। পুরুষটি পুনরায় তাড়া দিতেই সে নিজের নিষিদ্ধ ইচ্ছেকে নিজের ভেতরেই আটকে ফেলল। একই ছাতার তলে দুজন। পুরুষটির কাঁধে বারবার ইরাবতীর কাঁধ লেগে যাচ্ছে। তার একটু অস্বস্তি লাগছে না, আর না লাগছে পুরুষটির। তাদের দেখে মনে হচ্ছে তারা এসবে অভ্যস্ত, অথচ এভাবে পাশাপাশি ছাতার তলে হাঁটাহাঁটি করা তাদের প্রথম। দোকানের ছাউনির নিচে আশ্রয় নিল তারা। পুরুষটি মাথার চুল ঝেড়ে নিল। ইরাবতী মুগ্ধ হয়ে সেই দৃশ্য দেখল। পুরুষটি গলা ছেড়ে কেশে মনোযোগ আকর্ষণ করল। তুমি কি করেছিলে এত বৃষ্টিতে? ইরাবতীর উত্তর, টিউশনি করে ফিরছিলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে, সেজন্য বৃষ্টিতে ভিজতে শুরু করলাম। তার মানে আমি তোমার বৃষ্টি বিলাসে বিঘ্ন ঘটালাম। ইরাবতী চোখে চোখ রেখে বলল, বিঘ্ন না ঘটালে তো কাউকে দেখা হতো না, সুতরাং আপনাকে কৃতজ্ঞ মহেন্দ্র। মাহেন্দ্র চমৎকার ভঙ্গিতে হাসল। তোমাকেও ধন্যবাদ বৃষ্টিবিলাসীকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। এজন এক বিষাক্ত প্রেম, কাউকে বলা যায় না, আর না নিজেই সহ্য করা যায়, শুধু গোপনে রেখে দিতে হয় সব সময়। মাহেন্দ্র বলল, বৃষ্টিবিলাসীকে নিয়ে একটু রিকশায় ঘোরার ইচ্ছে ছিল, পূর্ণ হবে কি? ইরাবতী হাসল। বৃষ্টিবিলাস কখনো তার বেঁচে থাকাকে অস্বীকার করতে পারে না, যেমনটা করতে পারছেন না আপনার আবদারকে। মাহেন্দ্র রিস্কা ঠিক করল। দুজন উঠে বসলো সেটাই। প্রথমবারের মতো হাতে হাত রেখে রিস্কা ভ্রমণ। ইরাবতী শিহরিত হলো। সব বাধা বলে মাথা রাখলো মাহেন্দ্রের কাঁধে। মাহেন্দ্র এক হাতে নিজের সাথে জড়িয়ে নিল। ইরাবতী মনে প্রাণে চাইল এই মুহূর্তে সব ভুলে যেতে, একটু প্রশ্রয় দেয়া যাক না। ছোট্ট জীবনে এত দুঃখ নেওয়া যায়? কিন্তু সে যখন আবেশে চোখ বন্ধ করলো, তখনই তার ভাবনাতে জেগে উঠল অদৃশ্য এক আন্দোলন। সেই আন্দোলন তাকে মহেন্দ্রের সাথে এক রিস্কায় বসতে দিল না। ইরাবতী চট করে রিস্কা থামাতে বলে নেমে পড়ল। মহেন্দ্র হাসল। আমি জানতাম এমনটাই হবে। তুমি বরং রিকশাতে উঠে চলে যাও, আমি অন্য রিকশা নিয়ে চলে যাচ্ছি। ইরাবতী নিজেও হাসল। আপনারা আমার পথ সর্বদাই মতোই ভিন্ন। নিজের জন্য রিক্সা ঠিক করার যোগ্যতা আমার আছে। আসছি, ভালো থাকবেন। অতপর ক্লান্ত পথিকের মতো ইরাবতী হারিয়ে গেল অন্ধকারে। মহেন্দ্রের চোখ ঝাপসা হয়ে এলো। সে চোখে হাত বুলিয়ে নিয়ে অন্ধকার আকাশের দিকে তাকালো, শুধালো, তার আল্লাহ আমার ঈশ্বর। আমি তার আল্লাহকে বলবো তাকে যেন সর্বদা ভালো রাখে। ইরাবতীর হাসি অম্লান হোক।
আনুষ্ঠানিক বিয়ের 1 বছর হয়ে গেছে। ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় সব জায়গা মোটামুটি ঘোরা শেষ রুদ্র ও টটিনির। রুদ্রের মতে এটা হলো বাংলাদেশের হানিমুন, এটা শেষ হলে শুরু হবে বিদেশের হানিমুন। প্রায় 1 বছর আগে মজা করে মিনহাজকে রাগিয়ে দিয়ে রূপান্তরের সর্বনাশ হয়ে গিয়েছিল। শান্তশিষ্ট মিনহাজ হঠাৎ করেই গিয়ে প্রথমবারের মতো ফটাফট করে বাবাকে ফোন করে বলেছিল, আপনার বৌমা চৌধুরী বাড়িতে পা রাখার জন্য অপেক্ষা করছে আব্বা, ব্যবস্থা করুন। ব্যাস, তারপর মিনহাজ সরাসরি রূপান্তরের বাসায়। সোজা রূপান্তরের বাবার মুখোমুখি হয়েছে সে। ভদ্র ছেলের মতো নিজের ইচ্ছে পোষণ করেছে। রূপান্তরের বাবা হাঁ করে ছেলেটির কথা শুনেছেন। এভাবে কোনো ছেলে এসে তার কাছে তার মেয়ের হাত চাইবে তিনি ইহ জন্মেও ভাবেননি। রূপান্তর তখন সিঁড়ির আড়ালে দাঁড়িয়ে ঠকঠক করে কাছে, কিন্তু তাকে অবাক করে দিয়ে রূপান্তরের বাবা মিনহাজের বাবা মাকে নিয়ে আসতে বললেন। তারপর রূপকথার মতো হলো সবকিছু। সুন্দর একটি দিনে বিয়ে ঠিক হলো তাদের। তখন শীতকাল। রূপান্তর ও মিনহাজের বিয়ের দিন আচমকা প্রকৃতি অন্যরকম কিছু করল। ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো ধরণীতে। এই বৃষ্টি ভেজা শীতের দিনে লাল লেহেঙ্গা পরে রূপান্তর সোনালী পাঞ্জাবি ওয়ালা নামক মিনহাজের বউ হয়ে গেল। বাসর হলো ঢাকাতেই। টটিনি বুদ্ধি করে বাসর ঘরে সিসি ক্যামেরা লাগানোর প্ল্যান করেছিল, কিন্তু রুদ্রের জন্য বেচারি শেষে চুপসে গিয়েছিল। রুদ্রের সে কি ধমক, বাসর দেখবে, আসো অনেকটা না দেখে প্র্যাকটিক্যালি দেখাই। লজ্জায় টটিনি রুদ্রের সামনে যায়নি। রূপান্তরকে বাসর ঘরে রেখে সে কাঁথার নিচে ঘুমানোর অভিনয় করতে গিয়ে সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছিল। রুদ্র মধ্যরাতে ঘরে এসে এই অবস্থা দেখে নিজ মনে হেসেছিল। সে ভেবেছিল রূপান্তরদের বাসায় তার বউয়ের সহজে ঘুম আসবে না, কিন্তু মহারানী তো নাক ডেকে ঘুমোচ্ছেন। রূপান্তর ও মিনহাজের বাসর রাত স্মরণীয় করে রাখার মতো। ঘটনাটা এমন, রূপান্তর লেহেঙ্গার ওড়না খুলে খাটে পা ঝুলিয়ে মিনহাজের জন্য অপেক্ষা করছিল। নতুন বউয়ের অবস্থা দেখে মিনহাজের চোখ কপালে। বউ ঘোমটা দিয়ে বসে না থেকে পা ঝুলিয়ে বসে আছে কেন? মিনহাজের 4 ব্যাটারি চশমা রূপান্তর ফট করে খুলে নিল। লাফ ঝাপ করে নাচল কি যখন। সবকিছু মিনহাজের মাথার উপর দিয়ে গিয়েছিল। সে জানেই রূপান্তর চঞ্চল, তাই বলে এত। রূপান্তর সেটুকু করেও থামেনি। মিনহাজ কলেজ স্টুডেন্ট থাকতে কি না কি বলেছিল সেটা নিয়ে খোঁচা মারছিল। দোস্ত, তোর জামাইয়ের আমি গোপন প্যাকেট গিফট করবো, তুই চিন্তা করিস না। কথাটা এমন ছিল, কলেজ লাইফে শান্তশিষ্ট মিনহাজ টটিনি ও রূপান্তরের পাল্লায় পড়ে কিছুটা চঞ্চল হয়ে গিয়েছিল। বন্ধুত্বের দাবিতে মজা করে বলেছিল কথাটি, কিন্তু কে জানত সেই বিখ্যাত জামাই সে নিজেই হবে। রূপান্তরের এক কথা, আমার বন্ধু মজনু তোমাকে গোপন প্যাকেট দিয়েছে তো? মিনহাজ হেসে বলেছিল। অবশ্যই অবশ্যই। তারপরের কাহিনীটা দুজনার। মিনহাজ সেই গোপন প্যাকেট কাজে লাগালো। ব্যাস, সকাল 10টা। বাইরে তীব্র রোদের তাপে ইরাবতীর শরীরে লাল লাল অ্যালার্জি বের হচ্ছে। সে বেরিয়েছে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। ছাতা আনলে ভালো হতো, কিন্তু হাই, তার ছাতা সাথে আনতে মনে নেই। সকাল 8টায় সে দুজন 5-এর স্টুডেন্টকে পড়াতে যায়। সেখান থেকেই 10:15 নাগাদ বের হয়। তারপর সেখান থেকেই ভার্সিটিতে গিয়ে ক্যান্টিনে কিছু খেয়ে ক্লাসে জয়েন করা। তারপর হোস্টেলে ফেরার আগে আবারও 2টো টিউশনি। তারপর সন্ধ্যায় আগে হোস্টেলে ফিরে এসে গোসল করে খাওয়া দাওয়া করে পড়তে বসা। এটাই ইরাবতীর জীবন। হাত চুলকাতে চুলকাতে ইরাবতীর তীব্র তাপের মধ্যে ভার্সিটিতে এসে পৌঁছালো। রাস্তাঘাট বেজায় গরম। পায়ের জুতোটা অনেক দিন হয়ে গেছে। হোস্টেলে একজোড়া হাই হিল ব্যতীত আর কোনো জুতো নেই তার। বাড়ি থেকে বের হয়ে আসার সময় বেশি কিছু সঙ্গে আনতে পারেনি সে। ইরাবতী ভীষণ চুপচাপ মেয়ে। অবাক হলেও সত্যি তার কোনো বন্ধু নেই। এই এত বড় ভার্সিটিতে সে আসে, ক্লাস করে চলে যায়, কিন্তু কাউকে বন্ধু বানানো হয়নি। সত্যি কথা, সে বন্ধুত্ব করেনি। তার কেন যেন একলাই ভালো লাগে। কিছু মানুষ একাই সুন্দর। ক্লাস শেষ করে ইরাবতী ভার্সিটি থেকে বের হলো। সূর্যের তেজ বেড়ে গেছে আরও। ইরাবতী পেট চুচু করছে। সে একটি সাধারণ রেস্টুরেন্টে গেল। 50 টাকা দিয়ে ডাল ভাত খেয়ে ব্যস্ত পায়ে ছুটল টিউশনি করাতে। গোধূলি আকাশে উড়ে বেড়াচ্ছে চিল। সেদিনের সেই জায়গাতে আজকেও দাঁড়িয়ে আছে মাহেন্দ্র। সে জানেই ইরাবতী প্রত্যেকবারের মতো এদিক দিয়েই হোস্টেলে ফিরবে। আড়াল থেকে এক নজর দেখে চলে যাবে, সেটাই তার উদ্দেশ্য। ইরাবতীর অজান্তেই ইরাবতীকে প্রতিদিন দেখতে আসে সে। ভালোবাসা কত অদ্ভুত। যখন কেউ ভালোবাসে তখন অপরজন ভালোবাসে না। যখন দুজন দুজনকে ভালোবাসে তখন পরিবার মানতে চায় না। আর যখন দুজন দুজনকে ভালোবেসে কেউ কারো কাছে প্রকাশ করতে পারে না, সেটা
মানবজাতির সবচেয়ে বড় হলো ধর্ম। আপনি আমি আমরা কেউই ধর্মের বিরুদ্ধে যেতে পারি না। আল্লাহ আমাদের সেই ক্ষমতা দেননি। সেজন্য ভুল মানুষকে ভালোবাসার আগে আমাদের অবশ্যই ভাবা উচিত। যদি ইসলামের দিক থেকে ভাবতে হয় তো ইরাবতী ও মাহেন্দ্র পাপ করছে। ইরাবতীর উচিত হয়নি ভিন্ন ধর্মী কাউকে মন দিয়ে দেয়া। ইসলামে বলা হয়েছে জন্মের আগে থেকে পার্টনার বানানো, কিন্তু আমরা দুনিয়ায় চাকচিক্যের মধ্যে ডুবে গিয়ে সেটা ভুলে যাই। যেখানে বিয়ের আগে রিলেশন করাই হারাম, সেখানে ভিন্ন ধর্মী কাউকে ভালোবাসা ঠিক কতটা যে ঘৃণ্য কাজ সেটা ভাবতেও পারবেন না। ইরাবতী আবেগী নয়, কিন্তু মাহেন্দ্র তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। ও আবেগী ইরাবতী এই একটা মানুষের বেলাতেই আবেগী হয়ে যায়। ধর্মের জন্য না পারছে গিলতে, না পারছে ফেলতে। মাহেন্দ্র তাকে পছন্দ করলেও ইরাবতীর জন্য আগাচ্ছে না। ইরাবতী এক পা আগালে 10 বার ধর্মের জন্য আল্লাহর ভয়ে পিছিয়ে যায়। সমাজ, জাতি, ধর্ম ইরাবতীর এই আবেগ কখনোই মেনে নেবে না, কিন্তু তবুও ইরাবতী সবকিছু থেকে বের হতে চাইলেও পারে না। সেজন্য সে বেছে নিয়েছে নিঃসঙ্গতা। মহেন্দ্রকে নাই বা পেল, কিন্তু সারা জীবন হৃদয়ে মহেন্দ্রকে জায়গা দিয়ে সে কাটিয়ে দিতে চায় পুরো এক জনম। এটা সে করতে পারবে, ধর্মের বিরুদ্ধে যেতে পারবে না, কিন্তু এটা করে ফেলতে পারবে অনায়াসেই। কিন্তু বোকা ইরাবতী জানে না, জানলেও ভুলে গেছে আল্লাহ তাকে কারো পাঁজরের হাড় দিয়ে তৈরি করেছেন। ইরাবতী ক্লান্ত শরীর টেনে টুরিয়ে হোস্টেলের উদ্দেশ্যে হাঁটছে। আড়াল থেকে মাহেন্দ্রের বড্ড মায়া হলো, নিজেকে মনে মনেই গালাগাল করলো। তার জন্যই আজ ইরাবতীর এত কষ্ট। সে আকাশের দিকে তাকিয়ে রইল, মনে মনে প্রার্থনা করলো ইরাবতীর জন্য। অন্যান্য শহরে গরম হলেও সিলেট শান্ত। গরমের তাপমাত্রা কম, সাথে প্রতিদিনই বৃষ্টি হয়। এতে অবশ্য সিলেটবাসীর একটি ভোগান্তি পোহাতে হয়। বন্যার আতঙ্কে থাকতে হয় তাদের। রূপান্তর মিনহাজের কাছে সিলেটের আবহাওয়ার কথাবার্তা শুনে সিলেট আসার জন্য তোড়জোড় শুরু করেছে। মিনহাজের আপাতত কোনো ছুটি নেই, সে এখনও স্টুডেন্ট। এই বছরটা শেষ হলে ইন্টার্নি শুরু হবে। প্রচুর পড়ার চাপ, বছর প্রায় শেষের পথে। সুতরাং সরকারি ছুটিতেও তাদের রেহাই নেই। ক্লাস না হোক হোস্টেলে থেকে পড়তেই হবে, সাথে রুগী দেখা দেখি তো আছেই। সব মিলিয়ে সেই রূপান্তরকে সময় দিতে পারবে কিনা তা নিয়ে চিন্তিত। তার মহারানী একবার যখন বলেছে আসবে তো আসবেই। দেখা গেল মিনহাজ রাতে ক্লান্তিতে নাক ডেকে ঘুমোচ্ছে, তখন রূপান্তর ফোন করে বলল আমি এসে গেছি, বের হয়ে এসো। রূপান্তরকে সেজন্য মানা করলো না, সে বলল সোজা গ্রামে যাবে, ওখানে শহর থেকে আরও বেশি শান্ত। আমি দেখি ছুটি পাই কি না। 16ই ডিসেম্বর আছে তো সামনে, আশা করি 2 দিন পাবো হয়তো। তুমি সাবধানে এসো, কেমন? রূপান্তরের হয়তো একটু মায়া হলো, বেচারি মন খারাপ করে বলল তাহলে বরং থাক, আমার এই বছরটা শেষ হোক। ইন্টার্নিং শুরু হওয়ার আগে নিশ্চয়ই ছুটি পাবে কয়েকদিন, তখন আমরা ট্যুর দেবো একসাথে। মিনহাজ হাসলো। পরেরটা পরে, তুমি শ্বশুরবাড়িতে চলে যাও, আমি শীঘ্রই উপস্থিত হব মিসেস। অফিস থেকে ফিরে ফ্রেশ হতে গেছে রুদ্র। টটিনি পড়ার টেবিলে বসে কলম কামড়াচ্ছে। মূলত রুদ্রের আগমনের সংকেত পেয়ে সে পড়তে বসেছে। রুদ্রের সত্য অনুযায়ী পড়তে না বসলে মাসের শেষে ট্যুরটা ক্যান্সেল করে দেবে বলেছে। টটিনি কোনো রকম রিস্ক নিতে চায় না। তারা দার্জিলিং যাবে ট্যুরে। টটিনির ড্রিম জায়গার একটি এটি, সুতরাং রুদ্রকে মত পাল্টানোর কোনো রকম সুযোগ দেওয়া যাবে না। টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে রুদ্র বের হলো। টটিনি বইয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করছে। রুদ্র ভাবলেও হয়তো পড়ছে, কিন্তু সত্যি কথা হলো টটিনির দার্জিলিং যাব বলে বিড়বিড় করছে। ভাগ্যিস রুদ্রের কানে যাচ্ছে না, না হলে বেচারি ধরা খেয়ে যেত। রুদ্র বউয়ের পড়াশোনা দেখে বেজায় খুশি হলো, যাক তার বউটার মতিগতি ঠিক হচ্ছে। টটিনি আর চোখে রুদ্রের দিকে তাকালো। রুদ্র তখন ওয়ার্ড্রোব থেকে শার্ট বের করে পড়ছে। টটিনি রুদ্রের উন্মুক্ত বুকের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। রুদ্রের চোখে চোখ পড়তে দৃষ্টি ফিরিয়ে বইয়ের দিকে তাকালো। রুদ্র ঠোঁট চেপে হাসলো, ধীর পায়ে হেঁটে এসে চেয়ার টেনে বসলো টটিনির পাশে। বই টেনে নিল। কি পড়ছো? টটিনি আমতামতা করতে লাগলো, মাথা চুলকে মনে করার চেষ্টা করলো, কিন্তু তার কিছুই মনে হলো না। রুদ্র রাগী স্বরে বলল এতক্ষণ আমাকে ধোকা দিচ্ছিলে তুমি? টটিনি নিরীহ চোখে তাকালো। আমি তো পড়ছিলামই, কিন্তু ভুলে গেছি। রুদ্র দীর্ঘশ্বাস ছাড়ল। টটিনিকে পড়া বুঝিয়ে দিতে লাগলো মনোযোগ সহকারে। টটিনি রুদ্রের ভেজা চুলের ভাঁজে হাত রাখলো, উঠে গিয়ে টাওয়াল নিয়ে এসে ভালো করে মুছে দিল। তারপর বসলো চেয়ারে। রুদ্র গভীর চোখে নিজের প্রিয়তমাকে পর্যবেক্ষণ করল। টটিনি হাসি হাসি মুখিয়ে তাকিয়ে আছে। ব্যাস, রুদ্রের আর পড়া বুঝিয়ে দেয়া হলো না।
ঢাকাবাসীকে আশ্চর্য করে দিয়ে সেদিন বৃষ্টি নামল। রাতের আধারে উষ্ণতা খুঁজে পেতে মরিয়া হল রুদ্র। সিলেট ওসমানী মেডিকেল এর হোস্টেলের জানালার পাশে কানে ফোন গুঁজে দাঁড়িয়ে আছে এক যুবক। ওপাশ থেকে রূপান্তর ফিসফিস করে বলল, আমি শীঘ্রই আসছি, এত দূরত্ব আর ভালো লাগছে না মিস্টার চৌধুরী। পুরান ঢাকার ছাত্রী হোস্টেলে আবার অন্যদৃশ্য। এই মাঝরাতে বৃষ্টিতে ভিজতে ব্যস্ত কেউ। জানালার ফাঁক দিয়ে বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে অসম্ভব সুন্দরী সেই রমণীকে। হাঁটু সমান চুল ছড়িয়ে আছে পিঠময়। যে কেউ দেখলে বলে দিতে পারবে রমণীটির আজ মন খারাপ। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা যদি তোমার সামনে প্রকাশ পেয়ে যায়, তো তুমি একা থাকার এই যুদ্ধে স্থায়ী হতে পারবে না আমার ইরাবতী। আমি একটু ইশারা করলেই তুমি আবেগের রানীর মতো ঝাঁপিয়ে পড়বে আমার বুকে। কিন্তু জানো তো ইরাবতী, তোমাকে ভালোবাসার সাথে সাথে তোমাকে সম্মান করি। তোমার সম্মানে আঘাত লাগবে এমন কোনো কাজ আমি করতে পারবো না। তোমার ধর্মে আঘাত লাগবে এমন কাজ করা সম্ভব হবে না। আমি ক্লান্ত প্রতীকের মতো তোমার ওই অজান্তে কত অজানা পথ খুঁজে চলেছি। কিভাবে তোমাকে নিজের করা যায়, কোনো পথ নেই। পৃথিবীর সবচেয়ে বড় বাধা যেটা আমরা অতিক্রম করতে পারবো না। ইরাবতী, তুমি চমৎকার একটি মেয়ে। আমার জন্য নিজেকে একা করে দেবে সেটা আমি মানতে পারছি না। আমার জন্য তুমি সারা জীবন দুঃখ পাবে সেটাও আমি মানতে পারবো না। তাই আমি চাইবো তুমি নতুনত্বের দিকে পা বাড়াও। জানো ইরাবতী, এটা লিখতে আমার কলিজা কাঁপছে, কিন্তু কি করব বলো? নিয়তির কাছে যে আমি অসহায়। তুমি বরং ভালো থেকো ইরাবতী, হোক সেটা অন্য কারোর সাথে। তোমার ভাইয়ের বন্ধু হওয়ার সুবাদে খবর পেলাম তোমার বিয়ের কথা চলছে। আমি চাই তুমি সুখী হও, কিন্তু কেন যেন বুক জ্বালাপোড়া করে। কেন এমন হয় ইরা? ডায়েরিটা বন্ধ করলো মাহেন্দ্র। চোখের চশমা খুলে ফেলে রাখলো টেবিলে। হতাশাগ্রস্তের মতো উপরের দিকে তাকিয়ে বসে রইল অনেকক্ষণ। দিন গেল, মাসের পর মাস অতিক্রম হলো। মাহেন্দ্র কোনো পথ খুঁজে পেল না। তারপর হঠাৎ করে তার মাথায় একজন ব্যক্তির নাম এলো। মাহেন্দ্রের হঠাৎ করে মনে হলো এই ব্যক্তি ছাড়া কেউ তার সমস্যার সমাধান করতে পারবে না। মাহেন্দ্র সেই ব্যক্তির সাথে যোগাযোগ করলো। কফি শপে মিটিং করলো তারা। অবশেষে মাহেন্দ্র সঠিক সিদ্ধান্তে উপনীত হলো। মসজিদের হুজুরের মাধ্যমে ইসলাম গ্রহণ করলো। তারপর আচমকা আগমনী বৃষ্টির মতো গিয়ে দাঁড়ালো ইরাবতীর সম্মুখে। মেলে দিল নিজের দুহাত, কোনো কিছুরই পরোয়া করলো না। ধর্মের বাধা সমাধান করে দূরত্ব কমানোর সুযোগ এসেছে ইরাবতী, দূরে দাঁড়িয়ে থেকো না। ইরাবতীর চোখ মুখ জুড়ে বিস্ময়, যেন সে কোনো ঘোরে আছে। মুখে হাত রেখে টলমল চোখের ইশারায় জিজ্ঞেস করল সত্যি। মাহেন্দ্র চোখে জল নিয়ে মাথা নাড়িয়ে হাসল, নাক টেনে বলল, এবার তো এসো ইরাবতী, আর সইছে না। ইরাবতী দুর্বল পায়ে এগিয়ে এলো। তার হাঁটার শক্তি নেই আজ, তার শরীর দুলছে। সবকিছু স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। মন কেমন করে বৃষ্টির মতো ঝাঁপিয়ে পড়ল মাহেন্দ্রের বাহুডোরে। আকাশ চিৎকার করে গর্জন করলো। ভিজে চপচপ হলো দুজন, কিন্তু সরে গেল না এক চুলো। ইরাবতী ও মাহেন্দ্র চিৎকার করে কখনো কাঁদছে, কখনো হাসছে, ফাঁকে ফাঁকে কথা বলছে। মাঝে মধ্যে ইরাবতী মাথা নাড়াচ্ছে। বৃষ্টির জন্য রাস্তায় মানুষ নেই। দূরের দোকানের ছাউনিতে কিছু লোক দেখা যাচ্ছে। তারা অবাক হয়ে এদিকে দেখছে। মাঝে মধ্যে কিছু পথচারীদের দেখা মিলছে। সবকিছুকে তুচ্ছ করে একে অপরকে শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল তারা। মুসলিম ছেলেদের কিন্তু কিছু একটা করতে হয় মাহেন্দ্র। ইরাবতীর কথাতে মাহেন্দ্র ফটাফট উত্তর দিল, করেছি তো। কই? এখনই দেখবে নাকি? বিয়ের পর দেখো না হয়। ইরাবতী কথা বলতে গিয়ে আটকে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে রইল মাহেন্দ্রের দিকে। মাহেন্দ্র ভ্রু কুঁচকে বলল, এখনই দেখবে এই রাস্তায়? ইরাবতী তার বুকে মৃদু জোরে ঘুষি দিল। অসভ্য। অসভ্য বলো না মেয়ে, মোহাম্মদ মাহিন খান বলবে, ঠিক আছে? ইরাবতীর আজ অবাক হওয়ার দিন। মাহেন্দ্র ইরাবতীর চোখের দিকে তাকিয়ে হেসে বলল, নামটা পছন্দ হয়নি? ইরাবতী মৃদু স্বরে ডাকল, মাহিদ। সে হাসছে। তুমি জানো আমি নামাজ পড়তে পারি, 4 কালিমাও পারি, কোরআন শিখেছি ইরা। ইরাবতী ফুপিয়ে কেঁদে উঠল। আমার না সব স্বপ্ন মনে হচ্ছে মাহেন্দ্র, আপনি মজা করছেন না তো? মাহিদ চোখ লাল করে তাকালো। আমার ধর্ম নিয়ে মজা করা যায় না ইরা, মাহিন বলে ডাকবে।
ইরাবতী মাহিদকে পর্যবেক্ষণ করলো। তখনই মাহিদ পকেট থেকে টুপি বের করে মাথায় পরে নিল, বলল। এবার ঠিক আছে ইরা বেগম। ইরাবতী কেঁদে কেঁদে ও হাসলো। মাহিদ চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল। একদম কাঁদবে না ইরা বেগম। এত কিছু কিভাবে করলেন? মাহিদ হাসলো। আছে কেউ তোমার পরিচয়, যার জন্য আমি পথ খুঁজে পেয়েছি। সময় হলে বলবো। ইরাবতী মাহিদের পবিত্র হাসি চোখ ভরে দেখল। এই লোকটা এত সুন্দর করে হাসে কিভাবে? ইরা ইরা ইরা। মাহিদ আদর করে আবারও ডাকলো। ও ইরা। ইরাবতী তাকিয়ে রইল। মাহিদের মুখে হাত রেখে হাসলো। তোমাকে ডাকতে আর বাধা নেই ইরা। আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। ইরাবতী, তুমি শুনছো তো? ইরাবতী মাহিদের হাত ধরে হেঁটে চলল পিছঢালা রাস্তা দিয়ে। সময়টা আজ থমকে যাক। এটা যদি স্বপ্ন হয় তো কখনো ভেঙে না যাক। ইরাবতী যদি ঘুমিয়ে থাকে তো এভাবেই সারা জীবন ঘুমিয়ে থাক, তবুও যেন এই ঘুম না ভাঙে। তার হাত ধরে হেঁটে চলা এই ছেলেটি সারা জীবন তার হয়ে থেকে যাক। মাহেন্দ্র চক্রবর্তী মোহাম্মদ মাহিদ খান সারা জীবন ইরাবতী আফনানের হয়ে যাক। ইরাবতীর বাড়িতে চাপা গুঞ্জন। ইরাবতীর বাবার কানে ইতিমধ্যেই খবর এসেছে ইরাবতী সেই ভিন্নধর্মী ছেলেটার সাথে রাস্তায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। সাথে সবাই এটাও জেনে গেছে ভিন্নধর্মী সেই ছেলেটা নিজের নতুন পরিচয় তৈরি করে ফেলেছে। ইরাবতীর বাবা ইরাবতীর ভাইয়ের দিকে তাকালেন। ঈশান মাথা নিচু করে বলল। আমি এসবের কিছু জানতাম না আব্বা। মাহেন্দ্রা যে এমন কিছু করবে আমি কখনো ভাবিনি। তোমার বোনকে হোস্টেল থেকে বাড়িতে ফিরতে বলবে শিগগির। সমাজে কি আমার সম্মান নেই? আমি তাকে আমার সামনে 24 ঘন্টার মতো দেখতে চাই। ঈশান মাথা নাড়িয়ে চলে গেল। নিজের রুমে গিয়ে মন প্রাণ খুলে হাসলো। তার হঠাৎ করে মনে হলো ভালোবাসার সুন্দর। ধরে রাখতে জানলে ভালোবাসা কখনো হারায় না, কখনোই না। 24 ঘন্টার ভেতরে মাহিদ ও ইরাবতী হাজির হলো ঈশানের বাড়িতে। ঈশানের বাবা গম্ভীর মুখে মাহিদকে পর্যবেক্ষণ করলেন। তুমি আমার মেয়ের জন্য নিজ ধর্ম ত্যাগ করেছো। মাহিদ হাসলো। না। ইরাবতীর বাবার চোখ ছোট ছোট হলো। তাহলে? আঙ্কেল, আমি যদি আপনার মেয়েকে শুধু ভালোবেসে ধর্ম পরিবর্তন করে থাকি সেটা তো অন্যায়। আমি সবার আগে ধর্মকে ভালোবাসি। ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে পরিপূর্ণ করেছি। সেই সাথে এতদিন ধরে মনে আটকে থাকা এক বাধা অতিক্রম করেছি। সব যন্ত্রণা সরে গিয়ে শান্তিরা উদয় হয়েছে। এটা সম্ভব হয়েছে এই ধর্মকে ভালোবাসার কারণে। সেজন্য আমি কখনোই বলবো না যে আপনার মেয়ের জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। হ্যাঁ, আপনার মেয়েও একটা কারণ ছিল, কিন্তু আমি যখন বুঝতে পেরেছি তখন হুজুরের সাথে কথা বলেই মন থেকে ইসলাম গ্রহণ করেছি। ইরাবতীর বাবা প্রশ্ন করলেন। তোমার পরিবার? মাহিদ হাসলো। পরিবার বলতে মা রয়েছেন। কি চাকরি করো? প্রাইভেট কোম্পানিতে। তোমার ধর্ম গ্রহণ করার ব্যাপারটা আমাকে শিওর হতে হবে। সাথে জানতে হবে তুমি যা বলছো তা সত্যি কি না। আমি তোমাকে ভাববো। তুমি আমার টার্গেটে থাকলে যদি মিথ্যা হয় তুমি কখনো আর চোখ মেলে দুনিয়া দেখতে পারবে না। মাহিদ হাসলো। জি আচ্ছা। জীবন থেকে চলে গেছে আরও একটি বছর। টোটিনি, রুদ্র, ইরাবতী, মাহিদ, রূপান্তর, মিনহাজ সুইজারল্যান্ডে হানিমুনের টিকিট কেটেছে। এই মুহূর্তে 3 দম্পতি প্লেনে চড়ে বসেছে। মাহিদ ও ইরাবতীর এক হওয়াটা ছিল অবিশ্বাস্য। দুজনের যখন বিয়ে হলো তখন টোটিনি বিস্ময় নিয়ে বলেছিল, মিরাক্কেলটা ঘটলো কি করে? কিন্তু উত্তরটা সে পায়নি। তবে মনে মনে সেই ব্যক্তিটার জন্য অসংখ্য দোয়া করেছে যে এই মিরাক্কেলটা ঘটাতে সাহায্য করেছে মাহিদকে। ইরাবতী মাহিদের কাঁধে মাথা রেখে বসে আছে। মাহিদ ইরাবতীর হাতের মুঠোয় নিজের হাত নিয়ে প্লেনের জানালা দিয়ে আকাশ দেখতে ব্যস্ত। তন্মধ্যেই ইরাবতী চোখ খুলে প্রশ্ন ছুড়ল, সেই ব্যক্তিটার কথা কিন্তু জানালেন না। কোন ব্যক্তি? যিনি আমাদের সম্পর্কের একটা পরিণয় করতে তোমাকে সাহায্য করেছিল। কে সে মহেন্দ্র? মাহিদ হাসল। গালের টুলে অসম্ভব সুন্দর লাগলো সেই হাসি। তাকে তুমি চেনো ইরাবতী? আমি যখন কোনো দিশা খুঁজে পাচ্ছি না তখন আমার মাথাতে হুট করে সেই ব্যক্তিটার নাম এসেছিল। আমি এর আগে তার সাথে তেমন করে মিশিনি। 1-2বার হাই হ্যালো হয়েছিল, হয়তো ঈশানের জন্য। কিন্তু সেই অপরিচিত ব্যক্তিটি যে আমার বিপদের সময় শুভাকাঙ্ক্ষী হবে সেটা আমি ভাবতেও পারিনি। ইরাবতীর কণ্ঠে কৌতূহল। কে সে? রুদ্র ইরফান। রুদ্র ভাই?
ইরাবতীর সামনের সিটে বসা টটিনি ও রুদ্র। রুদ্রের কানে ইয়ারফোন গোজা। টটিনি পেছনের সব কথা শুনেছে। নিজের এতদিনের কৌতূহল কমল তার। তার হঠাৎ করেই মনে হলো তার মানুষটা ম্যাজিক জানে। হি ইজ এ ম্যাজিশিয়ান। টটিনি আবেগে রুদ্রকে জড়িয়ে ধরল। রুদ্র ইয়ারফোন খুলে টটিনিকে নিজের সাথে মিশিয়ে নিল। টটিনির এহেন প্রশ্রয়ে নেচে উঠল। রুদ্রের সাথে একেবারে মিশে যেতে চাইল, কিন্তু হায়, সিট বেল্টের জন্য পারল না। রুদ্র সেটা বুঝতে পেরে হাসল। টটিনির মাথা নিজের কাঁধে রেখে এক হাত দিয়ে কাঁধ জড়িয়ে ধরল। এভাবে থাকো, নলে ব্যথা করবে। ফ্লাইট পরেই বুকে লেপ্টে থাকার অফুরন্ত সময় পাবে। টটিনি বাচ্চাদের মতো ফেস করে তাকালো। রুদ্রের গাল টিপে ধরে বলল। আপনি এত কিউট কেন রুদ্র ভাই? রুদ্র চোখ রাঙিয়ে তাকালো। কোন জন্মের ভাই হই তোমার? টটিনি জিভ কাটলো, দাঁত বের করে হেসে বলল। সরি। রুদ্র গম্ভীর স্বরে বলল। এই অপরাধের শাস্তি হিসেবে তুমি আমাকে এক্ষুনি ফটাফট 2-3টে চুমু খাবে, ফার্স্ট। টটিনি কথা বাড়ালো না। রুদ্রের গালে কপালের থুতনিতে ফটাফট চুমু খেলো। রুদ্র মন খারাপ করে বলল। ঠোঁট কি দোষ করেছে? টটিনি শার্টের ওপরে রুদ্রের বুকে চুমু খেলো, হেসে বলল। সেটা ফ্লাইট শেষ হওয়ার পর দিব। এখন দিলে দুর্বল হয়ে যাবেন আপনি স্যার। রুদ্র চোখ বড় বড় করে তাকালো। আমাকে তোমার এত দুর্বল মনে হয়? লিসেন, তুমি যদি আমার সামনে পোশাকবিহীন দাঁড়িয়ে থাকো তবুও আমি সহজে দুর্বল হব না। ও আচ্ছা, তাই নাকি? অফকোর্স। টটিনি রুদ্রের ঠোঁটে ফটাফট চুমু দিতে লাগলো। রুদ্র থরথর করে ঘামতে লাগলো। হাত দিয়ে টটিনির ঠোঁট চেপে ধরে বলল। থামো এবার। টটিনি নাক ফুলিয়ে বলল। কেন থামবো? আপনি না দুর্বল হন না? তুমি এখন প্লেনে বসে ঝগড়া করবে? টটিনি মুখ ফুলিয়ে সরে গেল। রুদ্র নিজের সাথে জড়িয়ে ধরে বলল। যা পরীক্ষা নেওয়ার প্লেন থেকে নেমে নেবে, তখন মানা করবো না। তবুও মুখ গোমড়া করে রেখো না, হাসো। টটিনি দাঁত কেলিয়ে হাসল। রুদ্র সেটা দেখে নিজেও হেসে ঠোঁট বুলিয়ে নিল টটিনির কপালে। রূপান্তর ও মিনহাস বসেছে ইরাবতীর সোজাসুজি সিটে। রূপান্তর ও মিনহাস একে অপরের সাথে ঝগড়া করছে। তাদের ঝগড়ার বিষয় হলো সুইজারল্যান্ড হানিমুনে আসা। মিনহাসকে ছুটি নিতে অনেক কষ্ট করতে হয়েছে। রীতিমতো দ্বিগুণ পরিশ্রম করে সে ছুটি ম্যানেজ করেছে। একজন ইন্টার্নশিপ ডক্টর, সে ছুটি পাওয়াটা কষ্টকর। তার উপর ইন্টার্নির শেষ পর্যায়ে এসে, কিন্তু তার মহারানীর জিদের জন্য ছুটি নিতেই হলো। সেজন্য দুজনের এয়ারপোর্টে আসার আগে ঝগড়া করেছে। মিনাজ সেই কখন থেকে রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু রূপান্তর একটু শব্দটাও করছে না। সে প্রতিজ্ঞা করেছে আজ মিনাজ চিৎকার করে মরে গেলেও সে কথা বলবে না। মিনাজ অনেক খুঁজে রূপান্তরের মনোযোগ পাওয়ার পথ পেল। সে কেশে রূপান্তরের দৃষ্টি আকর্ষণ করে বলল। আচ্ছা, তোমার আমার বিয়ের কথা মনে আছে? ওই যে আমি তুমি টটিনি বাজে গলিতে ঢুকে পড়েছিলাম, তারপর আমাদের পুলিশ ধরে নিয়ে গেল, মনে পড়ে? তারপর পুলিশের থেকে বাঁচতে তোমাকে বিয়ে করতে হয়েছিল। রূপান্তর উৎফুল্ল হয়ে বলল। রুদ্র ভাই এসে তোমাকে ও টটিনিকে ছাড়িয়ে এনেছেন, কিন্তু বিয়ের শর্তে। ওখানে আমার বিয়ে হলো, তারপর আমাদের ছেড়ে দেওয়া হলো। ভাগ্যে সেদিন রুদ্র ভাই এসেছিলেন, না হলে তো আমাদের সহজে ছাড়তই না ওরা। মিনাজ হাসল। আর রাগ আছে? রূপান্তর মুখ ফুলিয়ে বলল। তোমার উপর আমি কখনো রাগ করি না, অভিমান করেছিলাম। কতটুকু? রূপান্তর হাসল। খুবই সামান্য। মিনাজ ভাবুক স্বরে বলল। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করেছো? কি? তোমার, আমার, মাহিদ, ইরাবতী সবাই কিন্তু বিয়েটা রুদ্র ভাইয়ের বদৌলতেই হয়েছে। এটা কিন্তু কোইন্সিডেন্ট। রূপান্তর হাসল। না, তবে পৃথিবীতে চমৎকার অনেক মানুষ রয়েছে যাদের সবসময় অন্যের বিপদে পাশে পাওয়া যায়। কোনো পরিকল্পনা ছাড়াই তারা কিভাবে যেন সব জায়গায় নিজের ভূমিকা রেখে ফেলে। রুদ্র ভাই হলেন তেমনই একজন মানুষ। এমন অসাধারণ একজন মানুষ আমার বেস্ট ফ্রেন্ডের বর, সেটা ভাবতেই তো আমার কত ভালো লাগে। মিনাজ রূপান্তরকে আলতো করে নিজের সাথে মিশিয়ে নিল। আকাশে অন্ধকার নেমে আসে। এটা রূপান্তরের প্রথম প্লেনে ওঠা হলেও সে কিভাবে যেন কোনো নার্ভাসনেস ছাড়াই বসে রয়েছে। মিনাজ এর আগে অনেকবার উঠেছে ঢাকা টু সিলেট আসা যাওয়া করার জন্য, তবে মানতে হবে তার বউটা অনেক সাহসী। মিনাজ আলগুজে রূপান্তরের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তার মনে হলো রূপান্তরের জোড়াজুড়িতে না আসলে এই তো সুন্দর মুহূর্তগুলো মিস হয়ে যেত। প্লেনের সব লাইট অন করা। টটিনি গুনগুন করে গান গাইছে, যা অস্পষ্ট হয়ে রুদ্রের কানে যাচ্ছে। রুদ্র হেসে বলল। আর একটু জোরে গাইতে পারো তো? টটিনি হাসল। আপনি শুনান না? রুদ্র টটিনির কানের কাছে ফিসফিস করে বলল।
কয়েক ঘন্টা পর শুধু গান না, তোমার গানে সারেগামাপা বাজবে, প্রস্তুত হও। টটিনি ভ্রুকুচকে বলল। কিসের সারেগামাপা? রুদ্র নিরীহ চোখে তাকিয়ে বলল। সুইজারল্যান্ডের সেই বিছানা কাঁপাতে যাচ্ছি আমরা, ভুলে গেলে? রুদ্র চোখ মারতেই টটিনি লজ্জা পেল। কি ফাজিল তার বরটা। টটিনি 2 হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। রুদ্র মৃদু শব্দ করে হাসে। টটিনির ভালো লাগছে। পাশের মানুষটা নিজের ভাবতেই আরও ভালো লাগছে। টটিনি হাতের আঙুলের ফাঁক গলিয়ে রুদ্রকে দেখল। তার হঠাৎ করেই মনে হলো রুদ্র ইরফান নামক এই পুরুষটি শুধুমাত্র একজনের বেলাতেই অসম্ভব দুর্বল হয়ে পড়ে। একটুতেই হার্ট হয়, একটুতেই রাগ হয়, সেই শুধুমাত্র মানুষটা টটিনি নিজে। টটিনির সুখ সুখ অনুভূত হলেও এমন চমৎকার মানুষ তার নিজের, সেটা সে কল্পনা করেনি। ছোট থেকে রুদ্রকে কখনো সে চোখেই দেখেনি, কিন্তু কিভাবে যেন হঠাৎ অনুভূতি জেগে গেল। মানুষটা হঠাৎ করে নিজের সাথে তাকে জড়িয়ে নিল। টটিনির ভাবনার মধ্যেই নিজেকে সেই মানুষের সাথে মিশে যেতে দেখল। মানুষটা তার কপালের চুলগুলো কানে গুজে দিচ্ছে। টটিনির হঠাৎ করে চিৎকার করতে ইচ্ছে করলো। চিৎকার করে সবাইকে জানাতে ইচ্ছে হলো তার পাশে বসা এই চমৎকার ছেলেটি শুধুই তার, একান্তই তার মানুষ, তার জীবনের একমাত্র ম্যাজিশিয়ান রুদ্র ইরফান।